সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। দর্শক, আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা আমন্ত্রণ করে থাকি একজন মেন্টি এবং একজন মেন্টরকে, যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকেন নানা অজানা তথ্য। পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টর কিভাবে তার মেন্টির প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারেন। দর্শক, পাশাপাশি একজন মেন্টর এবং মেন্টির সম্পর্কই বা কীরকম হতে পারে, আমরা কথা বলি এই বিষয়গুলো নিয়ে। এবং তারই ধারাবাহিকতায় আজ মেন্টি হিসেবে রয়েছেন ডাক্তার দুর্দানা ফিরোজ খান, যিনি সহকারী অধ্যাপক, নাক কান গলা এবং হেড নেক সার্জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। এবং মেন্টর হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফিরোজ আহমেদ খান, যিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা এবং হেড নেক সার্জন, সার্জারি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুজনকে স্বাগত মাই মেন্টর অনুষ্ঠানে। আমাদের এই মাই মেন্টর অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে মেন্টর এবং মেন্টি হিসেবে আমরা যাকে পেয়েছি, দর্শক ইতিমধ্যে কিন্তু নাম শুনে বুঝে গিয়েছে যে মেন্টর এবং মেন্টির সম্পর্কের বাইরেও তাদের ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে। আপনারা পিতা এবং কন্যা, এটি আমাদেরকে আনন্দিত করছে। এবং আমি ম্যাম আপনার কাছে জানতে চাই, এই যে আপনি আপনার বাবাকে মেন্টর হিসেবে আজ পাশে পেয়েছেন, আপনার অভিব্যক্তি কীরকম এবং আপনি স্যারকে মেন্টর হিসেবে কিভাবে মূল্যায়ন করে থাকেন? জি, আসলে আমি প্রত্যেক মেয়ের কাছেই তার বাবা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তো বাবাকে মেন্টর হিসেবে আমি ব্যক্তিগত জীবনে যেরকম পেয়েছি, আমি আমার কর্মজীবন শুরু আমার বাবার নিচে অধীনে উত্তর আধুনিক মেডিকেল কলেজে। তখন আমি ওখানে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি। তো চিকিৎসক হিসেবে এবং শিক্ষক হিসেবে আমার বাবা আসলে কেমন, এটা আমি তখন থেকে বোঝা শুরু করি। আমরা অনেকেই ওখানে নতুন জয়েন করি। আমরা ট্রেনি হিসেবে যখন আমার বাবার আন্ডারে অথবা স্যারের আন্ডারে যখন ছিলাম, স্যার আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজ, যেটা বাংলাদেশ মেডিকেলের একটা ভাগ উত্তরায় ছিল, যখন প্রথমে এটা বাংলাদেশ মেডিকেল হিসেবেই সবাই চিনত, তারপরে এটা উত্তর আধুনিক মেডিকেল কলেজ হিসেবে পরিচিত হয়। এবং আমাদের যে ইএনটি বিভাগ, এটার শুরু আমার বাবার হাত ধরেই, এবং তিলে তিলে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজের ইএনটি বিভাগকে কিভাবে আরও বেশি সমৃদ্ধশালী করা যায় এটা উনি করেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে ট্রেনিদেরকে নিয়ে আসা, তাদেরকে শিক্ষক হিসেবে গাইড করা, চিকিৎসক হিসেবে গাইড করা, এটা উনি আমি বলবো খুবই দক্ষতার সাথে করেছেন। এবং তখন থেকে আমি বুঝতে শুরু করেছি যে চিকিৎসক হিসেবে আমার বাবা কেমন। চিকিৎসক হিসেবে আমি বলবো যে উনি রুগীদের প্রতি ওনার যে মনোভাব, এটা আসলে অতুলনীয়। আমাদেরকে উনি সবসময় শিক্ষা দিয়েছেন যে একজন রুগীর জায়গায় নিজেকে রেখে চিন্তা করা, এটা আসলে এমপ্যাথি বলি আমরা, যে নিজেকে ওই জায়গায় রেখে রুগীর কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমি যদি রোগীর জায়গায় থাকতাম তাহলে আমি কি এক্সপেক্ট করতাম, আমি কি প্রত্যাশা করতাম একজন চিকিৎসকের কাছে, সেটা। এবং সব সময় রুগীর কোনটা ভালো হবে। এবং উনি কোনো দিন, আমরা কখনো আজ পর্যন্ত দেখিনি অন্যায়ের বিপক্ষে ছিলেন উনি সবসময়। সেটা ওনার কর্মক্ষেত্রে হোক, রুগীদের জন্য, আমাদের শিক্ষার জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটাই উনি করেছেন। ওনার হাত ধরে আমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছি এবং বিভিন্ন জায়গায় আছি, আমাদের সবার মধ্যে আমি বলবো এই একটা জিনিস সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সবচেয়ে রুগীর জন্য কোনটা ভালো হবে সেটাই আমরা সবার আগে চিন্তা করি। আসলে নিশ্চয়ই চমৎকারভাবে বলেছেন। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, এই যে পাশে আপনি মেন্টি হিসেবে আপনার মেয়েকে পেয়েছেন, আপনার জীবনে এই কর্মজীবনে তো অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা তাদের সমহিমায় গৌরব উজ্জ্বল আপনার এই যে এত ভালো মেন্টর কিংবা গাইডলাইনের মাধ্যমে। তো আপনি আপনার কন্যাকে কিভাবে দেখছেন এবং মেন্টি হিসেবে পাশে পেয়ে, এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি তো অসংখ্য স্টুডেন্টের সাফল্যের গাইডলাইন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মেন্টর হিসেবে কোন বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন? মেন্টর আমরা যদি বাংলা বলি যে গুরু শিষ্য, তাই না? এটা আমার মেয়ে আজকে আমার মেন্টি হিসেবে আসছে। একজন বাবার, আমার দুই মেয়ে ইউজুয়ালি মেয়েরা বাবার ব্যস্ততা দেখে কিংবা বাবার এত ঝামেলা, ডাক্তার হব না কিংবা আমরা ইএনটির যাব না, খালি অপারেশন, এটা ইউজুয়ালি কমনলি দেখা যায় যে ডাক্তার
হচ্ছে বাবার মেয়েরা ডাক্তারি পড়বে না, বাবা খুব ব্যস্ত থাকে। কিন্তু আমি ভাগ্যবান যে আমার দুজনই তারা ইএনটিতেই পড়ছে, ডাক্তার পড়ছে, তারপর ইএনটিতে তারা আসছে, ক্যারিয়ার করছে। এবং আমার মেডিকেলে যখন সে মেডিকেল হিসাবে নিয়োগ পায়, আমি একজন টিচার হিসাবে আমি কোনো এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন মনে করি না। এভরিবডি ইজ ইকুয়াল টু এ টিচার। এখানে আমার মেয়ে বলে বেশি শিখাবো, ছেলে বলে অন্য মানুষ বলে নো, এটা আমার মনে হয় যে আদর্শ না। আমি কোনোদিন এক্সট্রা কোনো কেয়ার নেই। ইকুয়াল টু অল ট্রেনি যারা আছে সমান সুযোগ পাওয়া, সমান দায়িত্ব দেওয়া, অন্যরা যে কাজ করবে তাকে সেই কাজই করতে হবে। এবং তারাও আমি দেখছি কোনোদিন আমার বাবার ডিপার্টমেন্ট আমি একটু আরামে থাকবো এটা কোনোদিন করে নাই। এই জন্য থ্যাংক ইউ আমাকে হেল্প সাপোর্ট করার জন্য। আমার একটা মনে হচ্ছে যে আমরা যেটা দেখি যে আমার দায়িত্ব হচ্ছে একটা কলেজকে ডেভেলপ করা। নতুন কলেজ ছিল, কলেজকে ডেভেলপ করা, ডিপার্টমেন্টকে রিকগনাইজ করা, ট্রেনিং। কারণ এফসিপিএস ট্রেনিং রিকগনিশন ম্যাক্সিমাম কলেজে নাই। আমি কিন্তু ওটাকে বিসিপিএস রিকগনাইজ করাইছি। রিকগনাইজ না হলে ভালো ছেলেরা এখানে ট্রেনিং করতে আসবে না, পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে না, বেসিক। তারপর আমি পার্ট 1 করা ছেলেদেরকে নিয়ে আসছি, যারা পার্ট 1 করা ট্রেনিং আমার এখানে করো, পরীক্ষা দাও। এই যে একটা ছেলেকে আনছি পার্ট 1 করার ছেলে, চাকরি পায় না, আমার এখানে ওপেন। এদেরকে পার্ট 1 করাইতে, সেকেন্ড পার্ট করাইতে হবে, সেরকম ট্রেনিং দিতে হবে যাতে পাস করে। এবং পাস করার পরেও আমার যতগুলো ছেলে উত্তর আধুনিক থেকে পাস করছে, এফসিপিএস কিংবা এমএস, তারা কিন্তু এখনও আমার কন্ট্যাক্ট আছে। আমার স্যার বলছিলেন আগে মানুষ হও, পরে ডাক্তার হয়েছে। আমি এমবিবিএস করলাম, আমি এফসিপিএস করলাম, আমি এমএস করলাম, আমি মানুষ হইলাম না। এটা ডাক্তারি আজকে বাংলাদেশে অনেক রকম যে সমস্যা, অনেক সমস্যাই দূর হয়ে যাবে যদি আমরা সবাই মানুষ হয়ে আগে। একদমই। আর আমি যেটা বলি যে ছাত্রদেরকে সবসময় শিখাই যে অন্যায় ইলিগ্যাল কাজ করা যাবে না। রুগীর যখন আমি আমার মেয়েকে নিয়ে হাসপাতালে যাই, 1 ঘন্টা যদি বাইরে ওয়েট করি, ইউজুয়ালি করি না, আমরা কার্ড পাঠাই, এটা করি, অস্থির হয়ে যাই যে আমাকে আগে দেখে নাও। যদি আমি ওয়েট করি তখন আমি সবসময় বলি তুমি 1 ঘন্টা ওয়েট করার পর যখন ঢুকো, হোয়াট ইউ এক্সপেক্ট দ্যাট ডক্টরস উইল ডু। তারা হাসবে, একটু কথা বলবে, অনেক কষ্ট করছেন, অনেক আগে আসছেন, সরি, আচ্ছা বলেন। ওই রুগী কিন্তু, আমি যদি ওই রুগীকে এইভাবে বিহেভ করি, ওই রুগী কিন্তু কোনোদিন গন্ডগোল করবে না। একদমই। কিন্তু আমি যদি রুগীর কষ্টটা না বুঝি, রোবটের মতন আসছেন, বসেন, 2টা কথা বললাম, কোনো বেশি আলাপ করলাম না, কিছু বলতে চাচ্ছে শুনলাম না, না বলা দরকার নেই, টেস্ট করে নিয়ে আসেন, আমি দেখে দেখি, এইগুলো হচ্ছে আমি মনে করি আগে মানুষ হোক। এই আপনি যে চিন্তায়, যে মননে বিশ্বাসী যে আমরা সবাইকে সমানভাবে জাস্টিফাই করব এবং আগে মানুষ হতে হবে, আমাদের মানসিকতাকে উন্নত করতে হবে, এটি প্রতিনিয়ত আমাদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। আপনার কথা মুগ্ধতা ছড়াচ্ছে। স্যার অসাধারণ সুন্দরভাবে বলেছেন। আমরা যেতে চাই আমাদের মূল আলোচনায়। জি, আমরা তো আজ নাক কান গলা নানা জটিলতা নিয়ে কথা বলবো। ম্যাম, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, তো নাক কান গলার কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা প্রতিনিয়ত আপনাদের কাছে আসে? আচ্ছা, নাক কান গলা তো আমরা আসলে নামটা শুনলেই বুঝতে পারি, নাকের সমস্যা নিয়ে আসে, কানের সমস্যা নিয়ে আসে, গলার সমস্যা নিয়েও আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কানের সমস্যা, কানে পানি ঢুকে গেছে, তারপর কান ব্যথা শুরু হচ্ছে। রুগীদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে কানে পানি ঢুকে গেলেই হয়তো বা আমার কানে সমস্যা শুরু হয়ে যাবে, যেটা সাধারণত হয় না। কান যাদের আগের থেকেই কান পাকা রোগ বলি আমরা, ওটা থাকলে যদি তার কানের পর্দায় ফুটা থাকে তখন পানি ঢুকলে কানে সমস্যা হতে পারে। কিন্তু আমরা যখন নর্মাল কোনো মানুষ, আমাদের গোসল করার সময় আসলে সবার কানেই পানি ঢুকে, সেটা আমরা ডুব দিয়ে করি অথবা নর্মাল যেভাবে আমরা করি বালতি দিয়ে, মগ দিয়ে, সেভাবেও কিন্তু কানে পানি ঢুকতে পারে। সেটাতে আসলে খুব বেশি একটা সমস্যা হয় না এবং কানটা আসলে পরিষ্কার করার দরকার নাই। আচ্ছা, কান আমাদেরকে এমনভাবে আল্লাহ বানিয়েছেন যে কান একা একাই পরিষ্কার হয়ে যায়, যদি না তার অন্য কোনো সমস্যা থাকে, খুব বেশি কানের ময়লা শক্ত হচ্ছে
অথবা কানের তার ক্যানেল যেটা বলি আমরা, ছিদ্রটা ছোট, তখন কানের ময়লাটা যেটা হয় যে জমে যায়, অথবা ওখানে প্রোডাকশন বেশি হলে সেটা শক্ত ময়লা হয়ে যায়, ওটা পরিষ্কার করার দরকার হয়। কিন্তু আমাদের নর্মাল মানুষজনের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি যে কান কটন বাড ইউজ করা, কটন বাড দিয়ে কান পরিষ্কার করা। গোসলের পর অনেকের অভ্যাস থাকে যে কানটা পরিষ্কার করে কটন বাড দিয়ে, পানি ঢুকে গেছে ওটা বের করি। আসলে এটা একটা মানে ভুল ধারণা এবং খারাপ অভ্যাস। এছাড়া নাকে কিংবা গলায় আর কি কি জটিলতা নিয়ে আসছে আমরা জানবো, তবে স্যার সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবে। প্রিয় দর্শক, ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিম এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে একজন ব্যক্তির নাক, কান কিংবা গলায় কি কি ধরনের জটিলতা হওয়ার শঙ্কা রয়েছে। ম্যাম খুব চমৎকারভাবে বলছিলেন কানের মেনলি কি কি কারণে প্রদাহ হতে পারে বা কি কি ধরনের জটিলতা নিয়ে আসে। আমি একটু স্যার নাকে যেতে চাই। আমাদের দেশে অধিকাংশ ব্যক্তিরাই অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তাদের নাকের মাংসপিণ্ড বেড়ে গিয়েছে এবং সেটি নেজাল পলিপ, এবং এটির কারণে অসংখ্য রোগীরা অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন প্রতিনিয়ত। নানা ধরনের অপচিকিৎসা এবং সেইগুলোর ফলশ্রুতিতে নানা জটিলতা নিয়ে পরবর্তীতে আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটা খুব কমন প্রবলেম। আমাদের কাছে রুগী কমপ্লেন করবে, আমরা কমপ্লেন মানে তার কষ্ট কি জানতে চাই, কিন্তু রুগী এসে বলবে যে আমার নাকে পলিপ হয়েছে। এই পলিপটা থেকে কে বলছে? হয়তো কোনো কোয়াক কিংবা কোনো সাধারণ চিকিৎসক পলিপ বলে দেয়। 99 ক্ষেত্রে আমরা দেখি যে পলিপ নাই। এটা নাকের লেটারাল ওয়ালে টার্বিনেট থাকে, ইনফিরিয়র টার্বিনেট, মিডল, 3টা টার্বিনেট থাকে। অনেক কারণেই টার্বিনেটগুলো বড় হয়। খুব বেশি বড় হলে একটা প্রবলেম, কিন্তু মোটামুটি সাইজ বড় হলে এটা কোনো ব্যাপার না। আর ওটা যদি নেজাল অবস্ট্রাকশন না দেয়, নাক বন্ধ না করে, এটা কোনো রোগই না। আচ্ছা। কিন্তু মারা বাচ্চাদের নাক দেখে এবং বলবে যে নাকের গুটি হয়েছে, 2টা পলিপ হয়ে গেছে। এটা ওদেরকে আমরা ডিসকারেজ করি, বুঝাই যে পলিপ, এটা পলিপ হচ্ছে একটা অ্যালার্জিক কন্ডিশন, যে অ্যালার্জিক কন্ডিশনে নাকে ইডিমা হয়ে মিউকাসটা ঝুলে যায় ব্যাগের মতো হয়ে, পানি ভরা। এবং ওই পলিপ টাচ করলে আপনি কোনো সেন্স পাবেন না, এটা ইনসেনসিটিভ। যদি পলিপকে আমি কোনো কাঠি দিয়ে টাচ করি, পলিপ কিন্তু সেন্সিটিভ না। টার্বিনেট কিন্তু সেন্সিটিভ, ধরলে মানুষ ব্যথা পাবে। এইটা করলে কিন্তু ডাক্তাররা বুঝতে পারে এটা পলিপ না টার্বিনেট। সেন্সিটিভিটি আছে, সেন্সিটিভিটি নাই, তাই না? এই জিনিসটাও হয় না। এবং রুগীরা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেউ যদি বলে দেয় তোমার নাকে পলিপ হয়েছে, তার মাথা ঢুকে যায় এটা। আর টার্মিনেটস যদি হয়, আমরা অ্যালার্জিক কারণে টার্মিনেটস বড় হতে পারে। আমরা যদি অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট ঠিক মতো দিই, তাহলে এটা কোনো সমস্যা থাকে না। যদি ট্রিটমেন্টের পরও তার টার্মিনেটের জন্যও নাক বন্ধ থাকে, তাহলে টার্মিনেট ছোটো করার অনেক উপায় আছে, সার্জারি। বাট এটা খুব বেশি লাগে না। আচ্ছা। খুব বেশি লাগে না, ওই পর্যায়ে হয় না। এখন এত ড্রাগ, এত সুন্দর সুন্দর মেডিসিন চলে আসছে যে ওগুলো লাগে না। কিন্তু পলিপ যদি হয়ে যায়, অ্যাকচুয়াল পলিপ, যে পলিপ আমরা বুঝবো কী হবে, পেল কালার হবে, টার্বিনেট একটু পিঙ্কিশ হয়, আর পলিপটা সেন্সিটিভ থাকবে না, আর টার্বিনেট সেন্সিটিভ থাকবে। ওরকম যদি আমরা কিছু দেখি, তাহলে এটা এখন আমরা সার্জারি করতে হবে। এটা আচ্ছা। এটা পলিপটা আমরা ইউজুয়ালি এখন এন্ডোস্কোপিকলি আমরা অপারেশন করি। তবে অত্যাধুনিক প্রযুক্তিতে এটি অপারেশন করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আগে তো পলিপ আমরা নাকের রুট দিয়ে করতাম, পলিপেক্টমি। এখন এন্ডোস্কোপি রুটে করা হয়। এবং যদি পলিপ হয়, কিন্তু 99%-এ এটা পলিপ থাকে না, টার্বিনেট থাকে, যেটা কোনো কিছু করার প্রয়োজন নেই। মেডিকেল ট্রিটমেন্ট দিলেই সে ভালো থাকবে। আর যদি কোনো কমপ্লেন না থাকে নাক বন্ধের, তাহলে মেডিকেল ট্রিটমেন্টও লাগে না। দেখে দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটি হলো আর কি। নিশ্চয়ই। তার মানে এই যে আমরা নাকে মাংস বেড়ে যাওয়া মানেই বলছি এমনও হয় যে কোয়াক মাংস ছোট করার জন্য কেমিক্যাল হার্বাল প্রোডাক্ট নাকে দিয়ে দেয়।
অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে নাকে দেওয়াতে নাকে যে ইরোশন হয়ে পুড়ে যায়, ওখান থেকে ব্লিডিং হয়, এটা নিয়ে আসে। আর পুড়ে যাওয়ার পরে আপনি জানেন যদি দুইটা আঙ্গুল পুড়ে যায়, আপনি মিলানো থাকে তো লেগে যাবে, এই জন্য স্প্রিন্ট দিতে হয়। নাক যখন পুড়ে যায় এবং ও যখন আমাদের কাছে আসে না, তখন দেখা যায় যে নাকের এই ওয়াল মিলে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা আবার ছাড়াইতে হয়, সেটা আবার মানে এই জটিলতার পরিমাণ অনেক বাড়তেই জটিল। থাকে একজন ব্যক্তি যদি অপচিকিৎসকের শরণাপন্ন হয়। এমনও হয় যে পুরা সেপ্টেমটা পারফোরেট হয়ে যায়, পুড়ে গিয়ে ক্ষত হয়ে। তো এগুলো অনেক মানে অপচিকিৎসা হয়। তো পলিপ যেভাবে বলা হয়, মাংস বড় চিকিৎসা করার জন্য যেভাবে রুগীকে গ্রাম্য চিকিৎসকরা যা বলেন, সেটা আসলে প্রয়োজন নাই। যেতে চাই ম্যামের কাছে। ম্যাম, আমাদের বাচ্চাদের অনেক সময় আমরা লক্ষ্য করি যে গলার মাঝে একটি মাংসপিণ্ড ফুলে গিয়েছে, অনেকে সেটিকে অ্যাডিনয়েড বলছে, অনেকে সেটিকে টনসিল বলছে। কিন্তু আসলে কি কোনটি টনসিল এবং কোনটি অ্যাডিনয়েড, এবং কোন পর্যায়ে গিয়ে সার্জারির ভূমিকা রয়েছে? এবং আমাদের দেশে অধিকাংশ বাবা মারা সন্তানকে সার্জারি করার ক্ষেত্রে কিছুটা ভীতগ্রস্ততা প্রকাশ করেন। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে যেটা গলার ভিতর আমরা মাংসপিণ্ড বলছেন, সেটা আসলে গলার ভিতর টনসিল, যেটা প্যালাটাইন টনসিল। অ্যাডিনয়েডটাও একটা টনসিল, কিন্তু এটা ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল, নাকের পিছনে থাকে। তো দুটোই আসলে টনসিল, কিন্তু ওটা ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল আর এটা প্যালাটাইন টনসিল। তো নর্মালি আমরা যেটা বলি যে গলার ভিতরটাকেই টনসিল বলি, রুগী এসেই বলবে যে আমার টনসিল হয়েছে। তো আসলে টনসিল সবার থাকে। টনসিলে যখন প্রদাহ হয় এবং সেটা যখন বারবার হয়, বারবার হওয়া মানে আমাদের গাইডলাইন যেটা বইয়ে আমরা পড়ে থাকি যে যদি পরপর 2 বছর তার কয়েকবার 2-3 বারের বেশি প্রতি বছর এরকম হয়, সে ওষুধ খাচ্ছে, কিছুদিন ভালো থাকে, তারপরে তার আবার একইভাবেই প্রদাহ হয় এবং তার বাচ্চাদের ক্ষেত্রে যেটা স্কুল মিস যাচ্ছে, জ্বর গলা ব্যথার জন্য তার স্কুল মিস চলে যাচ্ছে, হয়তো বা বছরে তার 2 সপ্তাহের মতো স্কুল মিস চলে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে তার আসলে অপারেশনটা দরকার। আচ্ছা। এবং নাকের পিছনের টনসিল যেটা অ্যাডেনয়েড, সেটা থাকলেই যে অপারেশন করতে হবে তাও না। ওটা যদি তার ওইরকম সমস্যা তৈরি করে, সিমটম থাকে, সে যদি হা করে ঘুমায় বাচ্চা রাতে, সে নাক ডাকে, অথবা এমনও হয় বড় হয়ে যে বাচ্চা ঘুম থেকে জেগে উঠে বসে পড়ে কারণ সে শ্বাস নিতে পারছে না, সেটা থেকে তার কানের সমস্যা হতে পারে, কানে ইনফেকশন হয়ে যায়, কান থেকে পানি আসা শুরু করে, অথবা কানে কম শুনছে বাচ্চা, স্কুলে দেখা যায় আস্তে আস্তে পারফরমেন্স তার খারাপ হতে থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা তখন অ্যাডেনয়েডটা অপারেশন করে ফেলি। একটা কথা এখানে add করি। অবশ্যই স্যার। টনসিল, আমার টনসিল হয়েছে, রুগী এসে বলবে, আমি দুটো কথা জিজ্ঞেস করি, আপনার টনসিল হয়েছে মানেটা কি? টনসিল ফোলা বড় বড় হয়ে গেছে, আপনার কোনো কষ্ট আছে? যদি ওই রুগীর ভাত খেতে কষ্ট না হয়, তাহলে টনসিল বড় হলে যে অপারেশন করতে হবে কোনো কথা নেই। একদমই। টনসিল অপারেশন তখনই করবো যখন সে বলল বছরে 3-4 বার এত ব্যথা যে কিছু খেতে পারতেছে না। আমি ঢোক গিললে লাগে কিন্তু ভাত খেলে লাগে না, এটা টনসিল না। আচ্ছা। এইখানে অপারেশন করলেও সেই ঢোক গিললে লাগা প্রবলেমটা নিয়ে আবার আসবে। এমন অনেক রুগী আছে টনসিল অপারেশন হয়ে গেছে কিন্তু এখনো ঢোক গিলে লাগে, সে ঘুরে বেড়াচ্ছে ডাক্তার। খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা কথাই বলি, টনসিল যদি রিয়েল টনসিলের জন্য ব্যথা হয় তাহলে বুঝবেন কি হবে, ভাত খেতে খুব কষ্ট হবে। আচ্ছা আচ্ছা। আর টনসিলের যদি প্রবলেম নাই, ভাত খেতে কষ্ট নাই, গলা ব্যথা আছে, ঢুক গিলতে লাগে কিন্তু ভাত খেতে কষ্ট নাই, টনসিল না। এই কথাটা মনে রাখতে হবে যে, এবং ফর নাথিং টনসিল যদি কেউ করে ফেলে ভুল ডায়াগনোসিস করে, তাহলে তার কিন্তু কমপ্লেন থেকে যাবে এবং এটা মনে ঢুকে যায় কি আমি একটা অপারেশন করলাম তবু তো গলা যাচ্ছে না ব্যথা, এটা ভয়টা ঢুকে যায়, আরও মানে সাইকোলজিক্যাল হয়ে যায়। সো এগুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং অনেক তথ্য জানা বাকি থেকে গেল। আসলে ছোট্ট একটা আলোচনার মাধ্যমে এত কিছু তো জানা সম্ভব হয় না, তারপরে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং ডিবিএল এর এই মেন্টর অনুষ্ঠান যারা দেখছেন জনগণ, তাদের প্রত্যেকের ধন্যবাদ। তা আমার সবাইকে এবং চ্যানেল 24কে আজকের এই মাই মেন্টর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।